নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষাকে টার্গেট করে একটা জিকে জিএস এর ক্লাস করব এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে আমরা অনেক বিস্তারিত কিছু পয়েন্ট আলোচনা করব যেগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখো, প্রথমে যে প্রশ্নটি রয়েছে পলিটির থেকে, ভারতীয় সংবিধানের নিচের কোন ভাগটি ম্যাগনা কাটা নামে পরিচিত? মানে কি, ম্যাগনা কাটা নামে নিচের কোন ভাগটি পরিচিত? ভাগ 5, ভাগ 4, ভাগ 11 নাকি ভাগ 3? তো প্রথমে উত্তরটা দেখে নাও। ভাগ 3 অর্থাৎ হচ্ছে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার। এই ভাগটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে ভারতীয় সংবিধানের ম্যাগনা কাটা, ভাগ 3। ঠিক আছে, এরপর দেখো আর্টিকেল 12 থেকে 35 ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রয়েছে। ঠিক আছে, ভাগ 5, এই ভাগটির কি নাম? ইউনিয়ন। ভাগটির নাম হচ্ছে ইউনিয়ন এবং আর্টিকেল 52 থেকে 151 পর্যন্ত রয়েছে এই ভাগের মধ্যে। ভাগ 4, এটাকে কি বলা হয়? ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর্টিকেল নাম্বার 36 থেকে 51। ঠিক আছে, ভাগ 11, ভাগ 11তে কি রয়েছে এখানে লিখছি। ঠিক আছে, এখানে দেখো ভাগ 11, এটা হচ্ছে সেন্টার স্টেট রিলেশন, অর্থাৎ কি কেন্দ্র রাজ্য সম্পর্ক, আর্টিকেল নাম্বার 247, সরি আর্টিকেল 249। ঠিক আছে, এরপর দেখো ভাগ 3 আমাদের ফান্ডামেন্টাল রাইট থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, যেমন এই ফান্ডামেন্টাল রাইটটা রয়েছে তোমার আর্টিকেল নাম্বার 12 থেকে 35-এর মধ্যে এবং এটি আমেরিকার যে সংবিধান ইউএসের সেখান থেকে নেওয়া হয়েছে। আমাদের ফান্ডামেন্টাল রাইটের যে মানে তথ্যগুলো রয়েছে, যে ধরনটা রয়েছে সেটা আমরা কোথা থেকে নিয়েছি? আমেরিকার থেকে নিয়েছি। ঠিক আছে, এরপর দেখো আর্টিকেল নাম্বার 12, এখানে কি বলা হয়েছে? স্টেটের ডেফিনেশন দেওয়া হয়েছে। এবং আর্টিকেল নাম্বার 13তে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে এমন কোনো আইন যে আইনটা কোনো ফান্ডামেন্টাল রাইটকে উল্লঙ্ঘন করবে, ঠিক আছে, তো সেই আইনটাকে বাদ দিয়ে দেওয়া হবে। আর্টিকেল নাম্বার 13তে বলা হয়েছে, যেটাকেই বলা হয় জুডিশিয়াল রিভিউ। কি বলা হয়? জুডিশিয়াল রিভিউ। ঠিক আছে, এরপর দেখো আর্টিকেল 14 থেকে 18, এই 14 থেকে 18টাকে বলা হয় রাইট টু ইকুয়ালিটি। মানে কি, মানে সমানতার যে অধিকার সেটা আমরা আর্টিকেল 14 থেকে 18-র মধ্যে দেখতে পাই। আর্টিকেল নাম্বার 19 থেকে 22 রাইট টু ফ্রিডম, এখানে স্বাধীনতার যে অধিকার সেটা দেখতে পাই। 23 থেকে 24 রাইট বিফোর এক্সপ্লয়টেশন, মানে কি আমাদের যে হিউম্যান ট্রাফিকিং, মানে যে কি বলবো, কিডন্যাপিং যেগুলো হয় না বাচ্চাদেরকে, তাছাড়া ধরো বেগার শ্রম বা বিনা বেতনের শ্রম, তো এই ধরনের বা শিশু শ্রম, ঠিক আছে, এই সবের থেকে মুক্তি বা এই সবের বিরুদ্ধে আমাদের যে স্বাধীনতা সেটা আর্টিকেল 23 এবং 24-এ বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 25 থেকে 28-এর মধ্যে কি বলা হয়েছে? রিলিজিয়াস ফ্রিডম, আমাদের কিছু ধার্মিক স্বতন্ত্রতার কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 25 থেকে 28-এর মধ্যে। এরপর আর্টিকেল নাম্বার 29 এবং 30, এখানে এডুকেশন এবং কালচার নিয়ে কিছু অধিকার বলা হয়েছে। এইখানে একটা জিনিস মনে রাখবে, এই আর্টিকেল 29 এবং 30 এইখানে সবথেকে বেশি জোর কাদের উপর দেওয়া হয়েছে? মাইনরিটিদের উপর জোর দেওয়া হয়েছে। মাইনরিটি কারা? যেসব জাতি বা ধর্ম সংখ্যায় কম, যেমন আমাদের দেশে মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পারসি, এরা হচ্ছে কি মাইনরিটির মধ্যে আসছে। তো তাদের বিভিন্ন ধরনের যে কালচারাল হেরিটেজ রয়েছে বা তাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে তাদের কিছু স্বাধীনতা দেওয়া হয়েছে। আর্টিকেল নাম্বার 32 কনস্টিটিউশনাল রেমিডিস, এই আর্টিকেল 32টা খুব গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় সাংবিধানিক উপচার। এবং আর্টিকেল 32কেই ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে, ডক্টর বি.আর. আম্বেদকর কি বলেছেন? বলেছেন ভারতীয় সংবিধানের আত্মা। আচ্ছা, এখানে আরও একটা প্রশ্ন বলি যে ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলা হয়? মনে রাখবে প্রস্তাবনাকে বলা হচ্ছে প্রস্তাবনা। ঠিক আছে, প্রস্তাবনাকে বলা হয় ভারতীয় সংবিধানের আত্মা। কিন্তু ভারতীয় সংবিধানের আত্মা ডক্টর বি.আর. আম্বেদকর কাকে বলেছিল? আর্টিকেল নাম্বার 32-কে।
এবং এই আর্টিকেল নাম্বার 32-এর উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট 5 প্রকারের রিট জারি করে, যেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। ঠিক আছে, এরপর দেখো আর্টিকেল নাম্বার 33, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই আর্টিকেলের অনুযায়ী পার্লামেন্ট অর্থাৎ আমাদের সংসদ কি করতে পারে, বিভিন্ন সময় আমাদের দেশের সুরক্ষার জন্য প্রেস বা মিডিয়ার মানে আমাদের যারা সাংবাদিক আছে তাদের, আমাদের আর্মির বা সৈন্যবাহিনীর এবং ডিটেকটিভ বা গুপ্তচর যারা আছে তাদের বিভিন্ন ধরনের মৌলিক অধিকারকে কি করতে পারে, সাসপেন্ড করতে পারে আর্টিকেল 33 অনুসারে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সংসদ কোন অনুচ্ছেদের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা বাতিল করে? স্বাধীনতা বাতিল করে কোন আর্টিকেল অনুসারে? দেখো এখনই বললাম আর্টিকেল 33 অনুসারে কি করে, পার্লামেন্ট দেশের সুরক্ষার জন্য মিডিয়া, সৈন্য এবং আমাদের গুপ্তচরদের কিছু মৌলিক অধিকারকে সাসপেন্ড করতে পারে। ঠিক আছে, এরপর দেখো আর্টিকেল নাম্বার 32। ঠিক আছে, এখানে কি বললাম, কনস্টিটিউশনাল রেমিডিস বা সাংবিধানিক উপচার। এটার মাধ্যমে তখন বলছিলাম না সুপ্রিম কোর্ট 5 প্রকারের রিট জারি করতে পারে, সেই 5টা কি কি একবার দেখে নাও। একটা হচ্ছে তোমার হোবিয়াস কর্পাস। হোবিয়াস কর্পাস তার মানে কি, ধরো কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হলো, তাকে 24 ঘন্টার মধ্যে, পুলিশ কাউকে অ্যারেস্ট করলো, তাকে 24 ঘন্টার মধ্যে সশরীরে কোর্টে হাজির করতে হবে। তারপর হচ্ছে ম্যান্ডামাস, তারপরটা হচ্ছে কি ম্যান্ডামাস। ম্যান্ডামাসটা কি দেখো, ম্যান্ডামাস মানে হচ্ছে ধরো কোনো সরকারি কর্মচারী তার যে কাজ সেটা ঠিকভাবে করছে না, ধরো একজন শিক্ষক বা একজন টিচার, হাই স্কুলের টিচার, সে তার সিলেবাসটা সময়ের মধ্যে শেষ করছে না, তো সেক্ষেত্রে যদি তুমি কোর্টের কাছে যাও, ডাইরেক্ট সুপ্রিম কোর্টের কাছে যেতে পারো, তখন সুপ্রিম কোর্ট একটা রিট জারি করবে, সেই রিটটার নাম হচ্ছে ম্যান্ডামাস, এবং এই রিটের মাধ্যমে কোর্ট সেই সরকারি কর্মচারীকে জিজ্ঞাসা করবে যে তুমি তোমার কাজটা কেন ঠিকঠাকভাবে করছো না। ঠিক আছে, এরপর হচ্ছে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কো ওয়ারেন্টো। ঠিক আছে, কো ওয়ারেন্টো এটা হচ্ছে কি, ধরো কোনো ব্যক্তি বা কোনো সরকারি কর্মচারী তার অধিকারের বাইরে কাজ করছে, তখন কোর্ট এই রিটটা জারি করে কো ওয়ারেন্টো। যদি কোনো টিচার, তার কাজ হচ্ছে মানে শিক্ষা দেওয়া, সে যদি অ্যারেস্ট করতে শেখায় তাহলে সেটা তার অধিকারের বাইরে, সে যদি কাউকে অ্যারেস্ট করতে যায় সেটা তার অধিকারের বাইরে, সেটা পুলিশের কাজ, তো তখন সেক্ষেত্রে এই কো ওয়ারেন্টো রিটটা জারি করা হয়। এরপর আরও 2টি রিট আছে, একটা হচ্ছে প্রহিবিশন, আর একটা হচ্ছে সেরিওরারি। ঠিক আছে, আর একটা হচ্ছে সেরিওরারি। এই দুটো রিটেই উচ্চ ন্যায়ালয় মানে কি হায়ার কোর্ট লোয়ার কোর্টের জন্য জারি করে। প্রহিবিশন কখন জারি করে, লোয়ার কোর্ট যদি কোনো জাজমেন্ট দিতে যায়, সেই জাজমেন্ট দেওয়ার আগেই প্রহিবিশন জারি করে, মানে বাধা দেয়। আর সেরিওরারি কি, যখন কোনো একটা লোয়ার কোর্ট কোনো একটা রায় দিয়ে দেয়, কোনো একটা জাজমেন্ট দিয়ে দেয়, তখন হায়ার কোর্ট, ধরো ডিস্ট্রিক্ট কোর্টের জন্য হাইকোর্ট, হাইকোর্টের জন্য সুপ্রিম কোর্ট কি করে, সেরিওরারি রিটটা জারি করে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পেরেছো। এরপর চলে এসো আর্টিকেল নাম্বার 27। আর্টিকেল নাম্বার 27-এ কী বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 27-এ বলা হচ্ছে যে ধরো কোনো টাকা যদি, কি বলা হচ্ছে, কোনো টাকা যদি ধার্মিক কাজের জন্য রাখা হয়, ঠিক আছে, ধরো একটা মন্দির আছে বা একটা মসজিদ আছে, বিশেষ করে মসজিদের ক্ষেত্রে ধরো যদি সেখানে কোনো টাকা জমা থাকে, সেই টাকাটা তারা ধার্মিক কাজে ইউজ করবে, সেক্ষেত্রে সরকার কোনো রকম ট্যাক্স নেবে না। যেমন মুসলিমদের দেখবে একটা ট্যাক্স আছে জাজিয়া কর, ঠিক আছে, সেটা তারা কালেক্ট করে তাদের ধর্মের ব্যক্তির কাছ থেকে, এবং সেই টাকাটার উপর সরকার কিন্তু কোনো ট্যাক্স নেয় না। সেটা আর্টিকেল নাম্বার 27-এ বলা হয়েছে যে ধার্মিক কাজের জন্য কোনো ট্যাক্স দিতে হবে না। এরপর দেখো আর্টিকেল নাম্বার 19, এটা খুব গুরুত্বপূর্ণ। ভাগ 3-এর আর্টিকেল নাম্বার 19টি খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে টোটাল আমাদের 6 প্রকার স্বাধীনতা, 6 প্রকারের স্বাধীনতার কথা বলা হয়েছে। প্রথম যে স্বাধীনতা রয়েছে সেটা হচ্ছে কি রাইট টু স্পিচ। রাইট টু স্পিচ মানে কি, আমাদের মনের যে অভিব্যক্তি বা আমাদের কথা বলার একটা হচ্ছে সাংবিধানিক অধিকার বা মৌলিক অধিকার হচ্ছে একটা
রাইট টু স্পিচ, ঠিক আছে। এই রাইট টু স্পিচের মধ্যেই প্রেসের যে স্বাধীনতা, ঠিক আছে, দেখবে আমাদের নিউজ মিডিয়াগুলো আছে, তারা যে কোনো কিছু মানে তাদের একটা অধিকার আছে আমাদের দেশের যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার, রাইট টু স্পিচ, আর্টিকেল নাম্বার 19A, ঠিক আছে। এরপর দেখো কথা বললে, তারপর অ্যাসেম্বল, মানে কি আমরা কোথাও সবাই একসাথে জড়ো হতে পারি বা কোনো আন্দোলন করতে পারি, সেটা হচ্ছে রাইট টু অ্যাসেম্বল। এরপর ধরো আমরা সবাই একসাথে যুক্ত হয়ে গেলাম, তারপর আমরা কি করলাম, সবাই মিলে একটা অ্যাসোসিয়েশন গঠন করলাম, সংগঠন তৈরি করলাম, ঠিক আছে। তো সংগঠন তৈরি করারও অধিকার আমাদের রয়েছে আর্টিকেল 19 অনুসারে, ঠিক আছে। কিন্তু মনে রাখবে আমরা যে এইখানে অ্যাসেম্বল হচ্ছি, আমাদের হাতে কোনো রকম অস্ত্র থাকা চলবে না, অ্যাসোসিয়েশনের কাজ কোনো রকম মানে অনৈতিক হওয়া চলবে না, বা আমাদের দেশ বিরোধী কোনো কাজ করা চলবে না, তবেই আমরা সংগঠন তৈরি করতে পারবো। এরপর অ্যাসোসিয়েশন গঠন করলাম, এরপর আমরা কি করব, মুভমেন্ট করব, মানে কি বিভিন্ন ধরনের আন্দোলন করব। তো এখানে মুভমেন্ট মানে হচ্ছে কি আমাদের দেশের যে কোনো প্রান্তে আমরা যাওয়া আসা করতে পারি বিনা কোনো অনুমতি নিয়ে, এটা হচ্ছে রাইট টু মুভমেন্ট, ঠিক আছে। মুভমেন্ট করলাম, তাহলে দেখো 1 2 3 4 হয়ে গেছে। এরপর আরও 2টা আছে, একটা হচ্ছে কি প্রফেশন চুজ করা, আমরা কি করব, কেউ ব্যবসা করব, কেউ শিক্ষকতা করব, বা আমরা যেটাই করি সেটা আমাদের নিজেদের অধিকার ঠিক করা, সেটা হচ্ছে প্রফেশন। আর একটা হচ্ছে তোমার রেসিডেন্ট, আমরা আমাদের দেশে যে কোনো জায়গায় গিয়ে থাকতে পারি, ঘর তৈরি করতে পারি সেখানে জায়গা কিনে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের টোটাল 6টা ফ্রিডম বা স্বাধীনতার কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 19 অনুসারে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন আসে, ঠিক আছে। তো দেখো এরপর পরবর্তী প্রশ্নের দিকে যাব, তার আগে তোমাদেরকে বলে রাখি এই ক্লাসটির পিডিএফ, ঠিক আছে, তোমরা কোথায় পাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে, টেলিগ্রাম চ্যানেলে পাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে সেখান থেকে জয়েন হয়ে যাও। এবং আরেকটা জিনিস যেটা করবে, এই যারা নতুন দেখছো ক্লাসটা, ঠিক আছে, এখানে WBP এবং কেপির জন্য যতদিন না পরীক্ষা হচ্ছে একটা প্রপার প্রিপারেশন তোমাদেরকে করানো হবে, তার সাথে সাথে RRBর যে NTPC পরীক্ষাটি রয়েছে না, তো সেটারও প্রিপারেশন করানো হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর এই ক্লাসটিতে একটা লাইক করে দিও, ঠিক আছে, আর কমেন্ট করো তোমরা। এরপর দেখো অনুচ্ছেদ 48-এর A ড্যাশের সাথে সম্পর্কিত, মানে হচ্ছে কি বলছে, আর্টিকেল 48A কিসের সাথে সম্পর্কিত, কি বলা হয়েছে দেখো অপশানগুলো, ইউনিফর্ম সিভিল কোডের সাথে, পঞ্চায়েত ব্যবস্থার সাথে, বিনামূল্যে আইনি সহায়তা যাকে ইংরেজিতে বলা হয় ফ্রি লিগ্যাল এড, নাকি পরিবেশ ও পরিবেশগত জীবন সুরক্ষার জন্য। তো আর্টিকেল 48A হচ্ছে পরিবেশ এবং পরিবেশগত জীবন সুরক্ষার জন্য যুক্ত। ইউনিফর্ম সিভিল কোডের সাথে কোন আর্টিকেলটি যুক্ত, সেটা হচ্ছে তোমার আর্টিকেল নাম্বার 44, ঠিক আছে। পঞ্চায়েত ব্যবস্থাটা পরে বলছি, বিনামূল্যে সহায়তা আর্টিকেল নাম্বার 39A, কি বলা হয়েছে, ফ্রি লিগ্যাল এড। এবং মনে রাখবে আর্টিকেল নাম্বার 39-এ কি বলা হয়েছে, বলা হয়েছে যে সমান কাজের জন্য সমান বেতন, সমান কাজের জন্য সমান বেতন। এরপর তুমি ভেবো না যে একটা ব্যক্তি 1 ঘন্টা কাজ করে যেটা রোজগার করছে, বি 1 ঘন্টা কাজ করলে সে টাকা পাবে না, এটা নয়। সমান কাজের জন্য সমান বেতন মানে কোনো একটা কাজ, ঠিক আছে, ধরো এটা একটা কাজ, এই কাজটা যদি একজন পুরুষ করে এবং একজন মহিলা করে, ঠিক আছে, তো সেক্ষেত্রে দুজনকার যে বেতন সেটা সমান হতে হবে, সেটাই বলা হয়েছে আর্টিকেল নাম্বার 39-এ, ঠিক আছে। এরপর দেখো পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েত ব্যবস্থার চর্চা আমাদের ডিপিএসপির আন্ডারে আর্টিকেল 40-এ করা হয়েছে। কোথায় করা হয়েছে, আর্টিকেল 40, ঠিক আছে, এখানে পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখো আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা, এটা আমাদের সংবিধানে 3টা জায়গায় করা হয়েছে, একটা ডিপিএসপির আন্ডারে তো করা হয়েছে, সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, আরেকটা হচ্ছে তোমার ভাগ 9-তে করা হয়েছে। কোথায় করা হয়েছে, ভাগ 9-তে আর্টিকেল নাম্বার 243। আরেকটা করা হয়েছে তোমার আমাদের যে শিডিউলগুলো রয়েছে সেখানে শিডিউল 11, ঠিক আছে। তো এই 3টা জায়গায় টোটাল পঞ্চায়েত ব্যবস্থাকে নিয়ে আলোচনা করা হয়েছে।
এবং 11 নম্বর যে শিডিউলটি আছে সেটি 73তম সংবিধান সংশোধন, ঠিক আছে, 1992 মাধ্যমে যুক্ত হয়। এবং আরও একটা জিনিস মনে রাখবে, ভারতের প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কোথায় চালু হয়? রাজস্থান। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নটা কি বলেছে দেখো, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 50 বা আর্টিকেল 50-এর দেশের সাথে সম্পর্কিত। আন্তর্জাতিক শান্তি, ভারতের রাষ্ট্রপতি, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার বিভাজন, নাকি এসসি এসটি ও ওবিসির বিশেষ সুরক্ষা। তো দেখো আর্টিকেল নাম্বার 50 হচ্ছে তোমার বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, অর্থাৎ কি জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ। ঠিক আছে, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভের মধ্যে যে বিভাজন সেটা আর্টিকেল 50 অনুসারে আমরা দেখতে পাই। সেপারেশন অফ পাওয়ার বিটুইন জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ। ঠিক আছে, এসসি এসটি এবং ওবিসির যে বিশেষ সুরক্ষা, এটা আমরা ডিপিএসপির আন্ডারে আর্টিকেল নাম্বার 46 সেখানে দেখতে পাই। ভারতের রাষ্ট্রপতি আর্টিকেল নাম্বার 52 থেকে আর্টিকেল নাম্বার 61, ঠিক আছে, প্রেসিডেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এবং আন্তর্জাতিক শান্তি বা ইন্টারন্যাশনাল পিস এবং আমাদের যে ফরেন পলিসি, ভারতের একটা স্বতন্ত্র ফরেন পলিসি রয়েছে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 51-তে। ঠিক আছে, চলো নেক্সট দেখো কি রয়েছে। নেক্সট যে প্রশ্নটি রয়েছে বিজ্ঞান থেকে, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল, টোকোফেরল, থাইমিন, ন্যাপথোকুইনোন। ঠিক আছে, প্রথমেই জেনে রাখো ভিটামিন ই কে বলা হয় বিউটি ভিটামিন। ঠিক আছে, বিউটি ভিটামিন। যারা মেয়েরা এই ক্লাসটা দেখছো তারা ভালো করে জেনে রাখো বিউটি ভিটামিন কাকে বলা হয়? ভিটামিন ই কে। এবং ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। আচ্ছা, কারো শরীরে যদি ভিটামিন ই এর মাত্রা কম থাকে, মানে একদম ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে যে রোগটি দেখা যায় তাকে বলা হচ্ছে ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি মানে কি? নপুংসক যাকে বলা হয়। ঠিক আছে, আর আমাদের সোর্স কি? যদি বলা হয় ভিটামিন ই সবথেকে বেশি পাওয়া যায় কিসে? অঙ্কুরিত খাবার। অঙ্কুরিত খাবারে কি পাওয়া যায়? ভিটামিন ই পাওয়া যায়। এরপর দেখো ক্যালসিফেরল। ক্যালসিফেরল কিসের রাসায়নিক নাম? ক্যালসিফেরল। ক্যালসিফেরল হচ্ছে তোমার ভিটামিন ডি এর রাসায়নিক নাম। ভিটামিন ডি কোথা থেকে পায়? সূর্য থেকে পায়। এবং ভিটামিন ডি এর অভাবে যে দুটি রোগ হয়, দুটা রোগ হয় ভিটামিন ডি এর অভাবে, একটা হচ্ছে বাচ্চাদের আর একটা হচ্ছে বয়স্কদের। বাচ্চাদের যে রোগটা হয় সেটা হচ্ছে রিকেটস। ঠিক আছে, এবং বড়দের যে রোগটা হয় সেটা হচ্ছে অস্টিওম্যালেসিয়া। কি? অস্টিওম্যালেসিয়া। এইটা হচ্ছে বয়স্কদের আর রিকেটসটা হচ্ছে বাচ্চাদের। এরপর আরও একটা রইল থাইমিন। থাইমিনটা কিসের? থাইমিন হচ্ছে ভিটামিন বি এর রাসায়নিক নাম। থাইমিন। ঠিক আছে, থাইমিনটা হচ্ছে ভিটামিন বি এর রাসায়নিক নাম। এবং ভিটামিন বি এর অভাবে যে রোগটা হয় সেই রোগটা হচ্ছে তোমার কি? বেরিবেরি। এটা খুব গুরুত্বপূর্ণ। বেরিবেরি রোগ কি হয়? ভিটামিন বি এর অভাবে হয়। এরপর ভিটামিন থেকে আরও একটা সবথেকে কমন প্রশ্ন, সেটা হচ্ছে কোন ভিটামিনটা জলে দ্রব্য এবং কোন ভিটামিনটা লিপিডে দ্রব্য, মানে লিপিডের সাথে মিশে যায়। মনে রাখবে আমাদের যে টোটাল ভিটামিন রয়েছে সেটা হচ্ছে এ, বি, সি, ডি, ই, কে। ঠিক আছে, এই 6টা ভিটামিন রয়েছে। তার মধ্যে বি এবং সি জলে দ্রব্য এবং এ, ডি, ই, কে, ঠিক আছে, এই 4টা হচ্ছে লিপিডে দ্রব্য। তো দেখো বিসি ওয়াটার। ঠিক আছে, বিসি ওয়াটার, এটা মনে রাখতে পারবে। যদি এটা মনে থাকে যে বিসি জলে দ্রব্য, তাহলে এ, ডি, ই, কে মানে বাকিগুলো সব লিপিডে দ্রব্য। আবার লিপিডের একটা শর্ট ফর্ম হচ্ছে ডেকা। ডেকা, যদি কেউ তাস খেলে থাকো সেখানে জানবে টেকা থাকে, তো টেকা আর ডেকা, ঠিক আছে, দুই ভাই। ডেকা হচ্ছে কি? লিপিডে দ্রব্য।
এরপর ম্যাঙ্গালোরের সন্ধি কবে হয়? 1781, 1780, 1782 নাকি 1784? ম্যাঙ্গালোরের সন্ধি হয়েছিল তোমার 1784-তে। ঠিক আছে, কার কার মধ্যে হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং তখন কে ছিল? টিপু সুলতান। ঠিক আছে, টিপু সুলতান, বোঝা গেছে। আর এটা ম্যাঙ্গালোরের সন্ধিটা কোন যুদ্ধের সময় হয়েছিল? কোন যুদ্ধের সময় হয়েছিল? সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার, মনে রাখবে এটা। ঠিক আছে, সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার। প্রথম অ্যাংলো মাইসোর ওয়ারের সময় কার কার মধ্যে হয়েছিল যুদ্ধটা? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং হায়দার আলীর মধ্যে। টোটাল 4টা অ্যাংলো মাইসোর যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? 2014, 15, 16 নাকি 17? নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল 2015 সালে। ঠিক আছে, দেখো নীতি আয়োগ সম্বন্ধে কয়েকটা তথ্য, যেমন কি নীতি আয়োগ সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে, মনে রাখবে নীতি আয়োগ কোনো সাংবিধানিক ঠিক আছে, সাংবিধানিক সংগঠন নয়, কোনো মানে কোনো আইনি যে সংস্থান সেটাও নয়। নীতি আয়োগ একটা মানে কি বলবো, মন্ত্রিমণ্ডল নিয়ে গঠিত একটা সংস্থা, যেটার সাথে সংবিধানের কোনো উল্লেখ নেই। নীতি আয়োগের ফরমেশনটা হয়েছে 1 জানুয়ারি 2015। ঠিক আছে, এবং এটাকে বলা হয় ভারতের থিঙ্ক ট্যাঙ্ক। তাহলে নীতি আয়োগকে কি বলা হয়? থিঙ্ক ট্যাঙ্ক। এটা মনে রাখবে, থিঙ্ক ট্যাঙ্ক কাকে বলা হয়? নীতি আয়োগকে। নীতি আয়োগের চেয়ারপারসনকে ভারতের যিনি প্রাইম মিনিস্টার থাকেন তিনি এই নীতি আয়োগের চেয়ারপারসন হয়, বর্তমানে কি নরেন্দ্র মোদী। ভাইস চেয়ারপারসনকে প্রথমে ছিলেন যখন 2015 সালে এটি স্থাপনা হয়, তখন হচ্ছে অরবিন্দ পানগড়িয়া, তিনি ছিলেন প্রথম ভাইস চেয়ারপারসন, এবং বর্তমানে আছেন সুমন বেরি। ঠিক আছে, এবং সিইও, এখান থেকে সবথেকে বেশি প্রশ্নটা আসে। প্রথমে সিইও মানে প্রথম সিইও কে ছিলেন? সিন্ধু কুল্লার, আর বর্তমানে বিভিআর সুব্রমণ্যম, এই নামটা মনে রাখবে, বর্তমানে বিভিআর সুব্রমণ্যম। ঠিক আছে, চলো নেক্সট। বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? বৈদ্যুতিক বাল্ব ফোর্ড, এডিসন, মার্কনি, আলফ্রেড নোবেল। মনে রাখবে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন কে? এডিসন। ঠিক আছে, আর দেখবে আলফ্রেড নোবেল তিনি ডায়নামাইট আবিষ্কার করেন, এবং তার জন্যই তাকে উৎসর্গ করে কোন প্রাইজটি দেওয়া হয়? নোবেল প্রাইজটি দেওয়া হয়। ঠিক আছে, মার্কনি কি আবিষ্কার করেছিলেন? বেতার, টেলিগ্রাফ এবং রেডিও। আলফ্রেড নোবেল ডায়নামাইট। চার্লস ব্যাবেজ কি আবিষ্কার করেছিলেন? কম্পিউটার। এটা মনে রাখবে, কম্পিউটার কে আবিষ্কার করেন? চার্লস ব্যাবেজ। এরপর নিচের কোনটি বাদামি কয়লা নামে পরিচিত? কোক, বিটুমিনাস, লিগনাইট নাকি অ্যান্থ্রাসাইড? মনে রাখবে ব্রাউন কোল বা বাদামি কয়লা নামে পরিচিত হচ্ছে তোমার লিগনাইট। টোটাল কয়লা 4টা ভাগ। ঠিক আছে, একটা হচ্ছে তোমার অ্যান্থ্রাসাইড, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমার বিটুমিনাস, 3 নাম্বার হচ্ছে লিগনাইট, আর 4 নাম্বার হচ্ছে পিট। এই 4টা হচ্ছে কয়লার ভাগ। তার মধ্যে অ্যান্থ্রাসাইড হচ্ছে সবথেকে ভালো, এবং পিট কয়লা হচ্ছে সবথেকে নিম্নমানের, এবং ভারতে যেটা পাওয়া যায় সবথেকে বেশি সেটা হচ্ছে বিটুমিনাস কয়লা। ঠিক আছে, কয়েকটা জিনিস মনে রাখবে। নেক্সট, ন্যায় বিচারের ধারণা বা দ্য আইডিয়া অফ জাস্টিস বইটির লেখককে? দ্য আইডিয়া অফ জাস্টিস বইটির লেখককে? রবীন্দ্র সিং, মমতা ব্যানার্জি, অমর্ত্য সেন নাকি অভিনব বিন্দ্রা? তো দেখো দ্য আইডিয়া অফ জাস্টিস এই বইটির লেখক হচ্ছে কে? অমর্ত্য সেন। কে? অমর্ত্য সেন। এই অমর্ত্য সেনের আরও 2টি বই আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া। কি? দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া।
ঠিক আছে, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া। আর একটা হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স, আর একটা হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স। ঠিক আছে, অভিনব বিন্দ্রা মনে রাখবে একমাত্র ভারতীয় যিনি ব্যক্তিগতভাবে প্রথম ভারতের জন্য অলিম্পিকে গোল্ড পেয়েছেন, এবং অভিনব বিন্দ্রার লেখা বইটির নাম হচ্ছে তোমার এ শর্ট অ্যাট হিস্ট্রি। ঠিক আছে, এই বইটাও খুব গুরুত্বপূর্ণ, বোঝা গেছে। আচ্ছা, মমতা ব্যানার্জি, দেখো মমতা ব্যানার্জি তো একজন সিএম, তার লেখা বইয়ের নাম আসার কথা নয়, কিন্তু পশ্চিমবঙ্গ, তারপর আবার কেপির পরীক্ষা, বুঝতেই পারছো। তো মমতা ব্যানার্জির লেখা বইটির নাম কি, কেউ বলতে পারবে? মমতা ব্যানার্জি, আমাদের সবার দিদি, লেখা বইটির নাম হচ্ছে তোমার মাই আনফরগেটেবল মেমোরিজ। মাই আনফরগেটেবল, ঠিক আছে, আনফরগেটেবল মেমোরিজ। বোঝা গেছে। এরপর দেখো আরেকজন রইল কে, রবীন্দ্র সিং। রবীন্দ্র সিং, রবীন্দ্র সিং, ঠিক আছে। এই রবীন্দ্র সিং হচ্ছে শুধু প্রেমের উপন্যাস লিখে গেছে। যেমন একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে আই টু হ্যাড আ লাভ স্টোরি। আই টু হ্যাড আ লাভ স্টোরি, এই বইটা কার লেখা? রবীন্দ্র সিং। তারপর হচ্ছে আর একটা হচ্ছে ক্যান লাভ হ্যাপেন্স টুয়াইস। হ্যাপেন টুয়াইস মানে দ্বিতীয়বার কি প্রেম হতে পারে, এ বিষয়ে লিখেছেন। ঠিক আছে, নেক্সট, নিচের কোন বইটি বরাহমির রচিত? বরাহমিরের লেখা কোন বইটি? নিচের কোন বইটি বরাহমিরের লেখা? কুমার সম্ভবম, শকুন্তলা, বৃহৎ সংহিতা নাকি ঋতু সমাহার? তো দেখো বরাহমিরের লেখা বই হচ্ছে তোমার কি? বৃহৎ সংহিতা। বৃহৎ সংহিতা। বরাহমির কে? একজন গণিতবিদ। গণিতবিদ, ঠিক আছে। এই বরাহমিরের লেখা তিনটি বই, একটা হচ্ছে বৃহৎ সংহিতা, একটা হচ্ছে পঞ্চসিদ্ধান্তিকা। পঞ্চসিদ্ধান্তিকা, ঠিক আছে, পঞ্চসিদ্ধান্তিকা। আর একটা হচ্ছে বৃহৎজাতক। বৃহৎজাতক। এরপর দেখো এখানে যে তিনটা বই আছে, কুমার সম্ভবম, শকুন্তলা এবং ঋতু সমাহার, এই তিনটা বইয়েরই লেখক হচ্ছে কে? কালিদাস। কালিদাস হচ্ছে এই তিনটা বইয়েরই লেখক। ঠিক আছে, এরপর কয়েকটা ঐতিহাসিক বই, যেমন পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মা। বিষ্ণু শর্মা, ঠিক আছে। এরপর হচ্ছে মৃজকটিকম। মৃজকটিকম, এই বইটা কার লেখা? শূদ্রকের লেখা। এইগুলো আসে পরীক্ষায়, ঠিক আছে, শূদ্রক। অষ্টাধ্যায়। অষ্টাধ্যায় কার লেখা? পাণিনি। এবং কামসূত্র, এইটা তোমাদের আশা করি মনে থাকবে, কামসূত্র বৎসায়ন। বৎসায়ন, ঠিক আছে। নেক্সট দেখো কোন দুটি প্রধান নদী অমরকণ্টক মালভূমি থেকে নির্গত কিন্তু তারা ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে? চম্বল ও বেতবা, চম্বল ও সোন, নর্মদা ও সোন নাকি নর্মদা বেতবা? মনে রাখবে যে অমরকণ্টক থেকে দুটি নদী বেরিয়েছে, নর্মদা এবং সোন, দুটি নদীর প্রবাহপথ আলাদা। সোন নদীটা গিয়ে মিশেছে গঙ্গার সাথে, ঠিক আছে, এবং নর্মদা নদী এটা হচ্ছে একটা দক্ষিণ বাহিনী নদী। আমাদের ভারতে খুব কমই দক্ষিণ বাহিনী নদী আছে, তার মধ্যে একটা হচ্ছে নর্মদা, আর দুটো যদি মনে রাখতে চাও, একটা হচ্ছে সবরমতী, একটা হচ্ছে মাহি, একটা হচ্ছে নর্মদা, আর একটা হচ্ছে তাপ্তি। এই চারটা নদী পূর্ব থেকে দক্ষিণ দিকে, ঠিক আছে, দক্ষিণ বলছি, পশ্চিম দিকে, এটা একটু ভুল হয়েছে, পূর্ব থেকে পশ্চিমে, দক্ষিণ করছি আমি,
ঠিক আছে, পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় যে নদীগুলি, তার মধ্যে একটা হচ্ছে সবরমতী, একটা হচ্ছে তোমার মাহি, একটা হচ্ছে নর্মদা, আর একটা হচ্ছে তাপ্তি। এই চারটা নদী পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। তো দেখো আজকে মোটামুটি তোমাদের সাথে গোটা 15 জিকে প্রশ্ন আলোচনা করলাম, এবং এই প্রশ্নগুলো তোমরা যে কোনো পরীক্ষা তোমরা প্রিভিয়াস ইয়ার করো সেখানেই পাবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি প্রশ্নগুলো প্রত্যেকটা তোমরা পেরেছো, হয়তোবা পারতেও, কারণ এগুলো অনেক দিন ধরেই করাচ্ছি। তো এরপর তোমরা কি ধরনের ক্লাস চাইছো একটু কমেন্ট করে জানাও, এবং যদি ক্লাসটা ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে তো পাবেই, এবং একটা লাইক ও কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। জয় হিন্দ।